নমস্কার, নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। নিউজ 18 বাংলার একেবারে খবরের রান্নাঘর থেকে আগামী আধ ঘন্টায় ব্রেকলেস আমার বাংলায় জেলার খবর, বিভিন্ন বেআইনি অবৈধ কাজ এবং রাজনীতির খবর তুলে ধরবো। প্রথমেই চলে যাব উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরে রাজবংশী, দক্ষিণে মতুয়া, এই দুই সম্প্রদায়কেই বার্তা দিলেন। 210টি রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিল সরকার এবং সিএএ নিয়েও কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল, কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না। আমি আজকে এখান থেকে 210টা রাজবংশী স্কুলকে রাজ্য সরকারি স্বীকৃতি দিয়ে গেলাম। অর্থাৎ কোচবিহার সহ রাজ্যের 210টি স্কুলে পড়ানো হবে রাজবংশীতেই। আপাতত এই সব প্রাথমিক স্কুলে প্যারা টিচার নিয়োগ করা হবে। পরে প্রাইমারি বোর্ড ও এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের ভাবনা নবান্নর। সোমবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে রাজবংশীদের পাশে থাকার বার্তা মমতার। এই উত্তরবঙ্গে 2019 সালের লোকসভা ভোট থেকেই পদ্মের বাড়বাড়ন্ত। 21-এর বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যে উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন যায় পদ্মের ঝুলিতে। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%। উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসনের মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। এর মধ্যে 19-এর লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল 25টি আসনে, তৃণমূল 5টিতে। 21-এর বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল পায় 9টি আসন, বিজেপি 21টি। সামনে লোকসভা ভোট, উত্তরবঙ্গ থেকে পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। ঘাসফুলের নজর তাই রাজবংশী ভোটে। উত্তরবঙ্গে যখন এসসি ভোটের সিংহভাগই রাজবংশী, দক্ষিণবঙ্গে তেমন মতুয়া। 24-এ বিজেপিকে হারাতে তৃণমূলের নজর মতুয়া ভোটও। উত্তরে দাঁড়িয়েই এদিন দক্ষিণের মতুয়াদেরও বার্তা দেন মমতা, সুর চড়ান সিএএ বিরোধিতায়। নতুন করে কে একা করে চিৎকার করছে, এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক। বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের বড় অংশ মতুয়া। তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। 2019-এ লোকসভা ভোটের পর তৈরি হয় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ। এরপর 4 বছর কেটে গেছে। এবার 2024, ফের একটা লোকসভা ভোট। তার আগে আবার বিজেপি নেতাদের মুখে সিএএ চালুর প্রতিশ্রুতি। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। 19-এর লোকসভা ভোটে মতুয়াদের বড় অংশের সমর্থন যায় বিজেপির দিকে। মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগা লোকসভা আসনে যেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যের 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। 21-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে 53টি আসনে যেতে তৃণমূল, বাকি 30টিতে বিজেপি। 24-এর লোকসভা ভোটেও এই সাফল্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। তাই সিএএ বিরোধিতায় মমতার সুর সপ্তমে। নিউজ 18 বাংলা। আজকে বিভিন্ন জায়গায় আইন অমান্য আন্দোলন ছিল বিজেপির। তেমনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বারাকপুরেও ছিল আইন অমান্য। রণক্ষেত্র হয়ে উঠল, একেবারে এসপি অফিস অভিযান রণক্ষেত্র হয়ে উঠল। পরপর ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মী সমর্থকরা, আর তার পাল্টা জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা। পাল্টা বিজেপি কর্মীদের ইট পাথর, পুলিশকে লক্ষ্য করে, জল কামানের গাড়ি লক্ষ্য করে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হলো। আর এই রণক্ষেত্র পরিস্থিতিতেই লাঠি পেটা। বারবার অভিযোগ করলেন সুকান্ত মজুমদার যে আসলে বিজেপি কর্মীদেরকে মারার জন্যই, বিজেপি কর্মীদের আন্দোলনকে রোখার জন্যই পুলিশের এই আক্রমণ।
ভয়ঙ্কর পরিস্থিতি, তালিবানি অত্যাচার। এই পুলিশ শাহজাহানকে দেখলে টেবিলের তলায় লুকোয় পালিয়ে যায়। এই পুলিশ জাহাঙ্গীরকে দেখলে পরে 11টা গাড়ি নিয়ে তাকে এসকর্ট করে। লজ্জা লাগে না এদের? নির্লজ্জ একটা পুলিশে পরিণত হয়েছে। পুলিশ ইট পাটকেল ছুড়েছে, পুলিশ বিনা প্ররোচনায় আমাদের জল কামান প্রথম পুলিশ চালিয়েছে উইদাউট কোনো কথা না বলে। যেখানে এত বড় সুকান্ত মজুমদার নিজে আছে, সেখানে পুলিশ এসে কথা বলবে না? আর সুকান্ত মজুমদার অভিযোগ করলেন বিনা প্ররোচনায় পুলিশই নাকি প্ররোচনা দিয়েছে। ডিসি সেন্ট্রাল কি বলছেন দেখুন। আনফর্চুনেটলি যে ফার্স্ট ব্যারিকেড ছিল ওখানে এরা কথা শুনলেন না, পুলিশদেরকে ভালো করে ওয়ার্ন করেছিল, ওরা কিন্তু ওখানে ওভার পাওয়ার করে আসে। কথা না শুনে ওরা যে ব্যারিকেড ভেঙে স্টার্ট করলো, তাই জন্য আমাদেরকে একটু লিগ্যাল ফোর্স স্টার্ট করতে হলো। এরা একদম আউট অফ কন্ট্রোল হয়ে ইট পাটকাল ছুটতে স্টার্ট করলো। আমাদের অনেক পুলিশকর্মী আহত হলো, তাই জন্য আমরা ইমিডিয়েটলি লাঠিচার্জ করলাম অ্যান্ড সিচুয়েশন কন্ট্রোল নিলাম। এই সিচুয়েশন কন্ট্রোল নিতে গেলে আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি। এখানেই থেমে থাকলেন না সুকান্ত মজুমদার। এরপরে সন্ধ্যেবেলা টিটাগড় থানার সামনে অবস্থানে বসলেন। টিটাগড় থানার সামনে থেকে উঠে গিয়ে আবার একেবারে বিটি রোড অবরোধ করলেন। তারপরে আবার থানার সামনে এলেন, থানার ভেতরে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর বিজেপির যে এসপি অফিস অভিযান, সেটা ছিল পশ্চিম মেদিনীপুরেও দিলীপ ঘোষের নেতৃত্বে। বিজেপির নেতা সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে সেখানে যদিও বারাকপুরের তুলনায় কিছুই হয়নি। সেখানে একটু ঠেলাঠেলি হয়েছে, স্লোগান হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু বারাকপুর রণক্ষেত্র হয়ে উঠেছিল। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছবি দিলীপ ঘোষের নেতৃত্বে। গত 24 তারিখ থেকে একবারে 24-25 জানুয়ারি দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেন, দুই বিচারপতির দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল হাইকোর্ট। গরম এবং তা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। সুপ্রিম কোর্ট শরৎপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছিল। আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মেডিকেলে ভর্তির দুর্নীতির সব মামলা সুপ্রিম কোর্ট নিয়ে নিল। দেখুন, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্ব। বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অবস্থায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রথমে দুই বিচারপতির যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ। এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের। 3 সপ্তাহের পর ফের এই মামলার শুনানি। কোর্টের উপরে সম্পূর্ণ ভরসা আছে। আমি আশা করছি বিচার পাবো। ডেফিনেটলি ভর্তি করবো। ভর্তি করার জন্য উনি এতদিন করেছে, পরিশ্রম করেছে। সোমবার এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো এ ধরনের মামলা গ্রহণ করছেন, ভবিষ্যতে তিনি আবারও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, রোজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন। তখন সুপ্রিম কোর্ট বলে, কোন বিচারপতির বিচার্য বিষয় কি হবে সেটা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি হাইকোর্টের প্রশাসনিক প্রধান, তিনি নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এরপরেই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ। বৃহস্পতিবার চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিশানা করেন বিচারপতি সৌমেন সেনকে। মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বড়দিনে ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন। সেখানে বিচারপতি সিনহাকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন বিচারপতি সেন। প্রথমে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। বিচারপতি অমৃতা সিনহার এজলাসের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। বিচারপতি সেন এও বলেন, প্রাথমিকের 2টি মামলা খারিজ করতে হবে বিচারপতি সিনহাকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সব জানান বিচারপতি অমৃতা সিনহা। আমি বিচারপতি সিনহার কাছ থেকে এটা জানতে পেরেছি। বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক
দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। নির্দেশনামা এবং আবেদনপত্রের কপি ছাড়াই সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিচ্ছেন বিচারপতি সেন। ভুল বার্তা পাঠাচ্ছেন বিচারপতি সেন। এই মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সেন। কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। কেন তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু হবে না? কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 2 বছর ধরে তার বদলি হচ্ছে না? অন্য বিচারপতিদের তো হয়ে গেছে, কে তাকে বাঁচাচ্ছে? আমি দেশের প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব। এ সবই নির্দেশনামায় লেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই 2 বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তৈরি হয় 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। সেই বেঞ্চই এবার মেডিকেলে ভর্তিতে দুর্নীতি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে সরানোর নির্দেশ দিল। নিউজ 18 বাংলা। আর এদিকে প্রাথমিক নিয়োগে সুপ্রিম কোর্ট বহাল রাখলো প্রাথমিক নিয়োগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। 11,765 জনের চাকরির নিয়োগের নির্দেশ ইতিমধ্যেই পর্ষদ শুরু করে দিয়েছে তৎপরতা। প্রাথমিকের নিয়োগ নিয়ে নানা অভিযোগ, তদন্তে ইডি সিবিআই, আদালতে মামলার পাহাড়, রাস্তায় আন্দোলন, নানা জটিলতা। এরই মাঝে প্রাথমিক নিয়োগে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। বহাল রাখল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগ নির্দেশ। এবার তাই 11,765 শূন্য পদে নিয়োগ করতে পারবে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। এই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে জটিলতার জেরেই 22-এর প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2022 সালের শেষের দিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2020 থেকে 22 সালের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2020 থেকে 22-এর ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। সেই মামলায় 2022 প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, প্রশিক্ষণরত ডিএলএডদের নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে জটিলতা না কাটা পর্যন্ত নিয়োগ নয়। সোমবার এই স্থগিতাদেশ তুলে নেয় বিচারপতি হিমা কুহেলি, বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। বহাল থাকলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিয়োগের নির্দেশ। অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা। আপনাদেরকে মনে করিয়ে দিই, ঠিক পরশুদিন নরেন্দ্রপুরে একটি স্কুলে কি ভয়ঙ্কর ঘটনা। অবাক হয়ে গেছিলাম আমরা। একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তারপরে বাইরের অন্তত 150 থেকে 200 জন লোক এসে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বেধড়ক মারধর করলো। আর তা নিয়ে কড়া হাইকোর্ট। ইতিমধ্যেই নরেন্দ্রপুর কাণ্ড নিয়ে কড়া হাইকোর্ট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাতের মধ্যে যারা দোষী, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেফতারের নির্দেশ। বিচারপতি বিশ্বজিৎ বসুর বারুইপুরের এসপির নজরদারিতে তদন্তের নির্দেশ। এবং স্কুলের প্রধান শিক্ষক তিনি, আমরা বারবার দেখিয়েছিলাম, তিনি ঘরে ছিলেন, দরজা বন্ধ ছিল তার, কিন্তু তিনি নাকি জানেনই না যে এত বড় কাণ্ড ঘটে গেছে। আর সেখানে আপাতত স্কুলে প্রবেশ নিষেধ প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির। শিক্ষকদের মারধরে কোনোভাবে বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন বিশ্বজিৎ বসু। আর যে ছবি দেখে এখনো অবাক হয়ে যাচ্ছেন আপনারা, নরেন্দ্রপুর স্কুলে বেধড়ক মারধর। সেই মারধর দেখলে না দেখলে বিশ্বাস করা যায় না, এরকমভাবেও মারা হতে পারে বাজ বিচার না করে। আর আজকে কি অবস্থা সেই স্কুলের দেখুন। নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির, এই স্কুলের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। এ নিয়ে শনিবার তুলকালাম। স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর করা হয়। শনিবার এই তুলকালাম, রবিবার ছুটি, সোমবার থেকে আবার স্কুল। কিন্তু সপ্তাহের প্রথম দিনেই স্কুল প্রায় ফাঁকা, থমথমে পরিবেশ। বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে পড়ুয়ার সংখ্যা প্রায় 700। সোমবার স্কুলে উপস্থিত মাত্র 70। শিক্ষকের সংখ্যা 38, কিন্তু এদিন স্কুলে উপস্থিত 14 জন। প্রতিটা ক্লাসে অ্যাভারেজে 10-12 জন করে এসছে। আমাদের ওইভাবে
স্টাফের মধ্যে ঢুকে তারা এসব যেটা করেছে আমরা সেখানে আমি নিজে পার্সোনালি তাকে আটকাতেও গেছি। আমাদের আতঙ্ক হয়নি বলতে পারবো না, সেটা তো নয়, একটা আতঙ্ক তো আসেই, চাপ আতঙ্ক, যে এরকম কেন এত কম এলো, আজ অন্য টিচার এলে না কেন, সেটা আতঙ্ক তো আসেই। আজকের খিচুড়ি হয়েছে। কতজনের মতো রান্না হয়েছে আজকে? 50 জনের মতন। প্রেজেন্ট হিসেবে 250-300 যেমন প্রেজেন্ট হয় সেই হিসেবেই রান্না হয়। 250-300 জন থাকে? হ্যাঁ হ্যাঁ। আজকে সেখানে 50 জন। হ্যাঁ। ভয় আছে? স্বাভাবিক তো, একটা মানুষের মনের মধ্যে একটা তো চিন্তা ভাবনা, ভয় তো থাকবেই। স্কুল খুলেছে কিন্তু আতঙ্ক কাটেনি। বলরামপুর মনমথুরাত বিদ্যামন্দির থমথমে। স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের ঘটনার জল গড়িয়েছে আদালতে। কলকাতা হাইকোর্টে এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, বারুইপুরের পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত করতে হবে। প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা এখন স্কুলে ঢুকতে পারবেন না। বিচারপতি এও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের মারধর বা হেনস্থার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অর্পণ মণ্ডল এবং অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। 5 তারিখের পর আজ 29 তারিখ, এখনো সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অধরা, বেপাত্তা। আজকে ইডি ডেকেছিল, তলব করেছিল, ইডিতে হাজিরা দিলেন না। আজ সকাল 11টায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ। আমরাই প্রশ্ন তুলেছিলাম, কেউ যখন পাচ্ছে না তখন ইডিতে অত সহজে হাজিরা দেবেন শাহজাহান? দেখুন, কোথায় আছেন শেখ শাহজাহান? সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখনো বেপাত্তা। সোমবার সকাল 11টায় তাকে তলব করে ইডি, কিন্তু সিজিও কমপ্লেক্সে গেলেন না তৃণমূলের এই দাপুটে নেতা। এতেই অনেকের প্রশ্ন, গ্রেফতারের ভয়ে কি হাজিরা দিলেন না শাহজাহান? হাজির হয়নি থেকে আমরা একটা প্রিজাম্পশন করতে পারি যে শুধুমাত্র ইডি অফিসারকে মারা শুধু নয়, এবং এই কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষভাবে ও জড়িত। পরবর্তী ক্ষেত্রে আইন অনুযায়ী, পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী ইডি তাকে ওয়ারেন্ট করবে। যদি ওয়ারেন্টও না আসে, WPA করবে, তারপর তাকে ধরার চেষ্টা করবে, অ্যারেস্ট করবে। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও না। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, সেদিন তার দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয়। ইডি অফিসারদের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয়ে চড়ে পালান ইডি আধিকারিকরা। সেই থেকে শেখ শাহজাহানের দেখা নেই। পরে তাঁর একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে, কিন্তু তাকে দেখা যায়নি। এর মধ্যে জল্পনা ছড়ায় বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। পরে সেই শাহজাহানি হাইকোর্টে বক্তব্য জানানোর আর্জি পেশ করেন নিজের আইনজীবীর মাধ্যমে। তখন আদালত প্রশ্ন করে, শাহজাহান আত্মসমর্পণ করছেন না কেন? এরপরেও অবশ্য আত্মসমর্পণ করেননি শাহজাহান, তাকে ধরতেও পারেনি পুলিশ। সিবিআই এর আইনজীবী আদালতে এও বলেন, ওসামা বিন লাদেনের মতো অডিও বার্তা পাঠাচ্ছেন শাহজাহান, তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না। এরপরেও কেটে যায় কয়েকটি দিন, বেপাত্তাই রয়ে যান সন্দেশখালীর বেতাজ বাদশাহ। 24শে জানুয়ারি দ্বিতীয়বার শাহজাহানের বাড়ি যায় ইডি। 19টি তালা ভেঙে 6 ঘন্টা ধরে তল্লাশি চালায়। মেলে শুধু জামাকাপড় আর বাসনপত্র। সেদিনও শাহজাহানের দেখা পায়নি কেন্দ্রীয় এজেন্সি। শাহজাহানকে না পেয়ে তাকে তলব করে নোটিশ ছাঁটায় বাড়িতে। সময় দেওয়া হয় সোমবার সকাল 11টা, কিন্তু সিজিও কমপ্লেক্সে এদিন গেলেন না শেখ শাহজাহান। তিনি বেপাত্তা, অধরা। নিউজ 18 বাংলা। আর এই প্রথম মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 5ই জানুয়ারি নিয়ে। 5ই জানুয়ারি ঘটনা ঠিক হয়নি, উচিত হয়নি, এবং পুলিশকে না জানিয়ে ইডি কেন গেল সে নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান, তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে। তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম
পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী। তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8:01 সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে, মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন সংবাদ মাধ্যম জানবে কোথেকে? আর ইনি তো হাইকোর্টের অর্ডার রয়েছে, কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক, ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। চলে যাব বাঁকুড়ায়। প্রশ্ন হচ্ছে, পদ্মের কাঁটা কি বাঁকুড়া? বারবার 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 বিজেপির বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। গতকাল দেখিয়েছিলাম বিজেপির এক নেত্রী আত্মহত্যা করেছেন, তাকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপিরই এক নেতার বিরুদ্ধে। সেই নেতা গ্রেফতার হলেন, অর্থাৎ তরুণ সামন্ত গ্রেফতার হলেন। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই তরুণ সামন্ত কে? তরুণ সামন্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক। দীর্ঘদিন ধরেই তিনি সংগঠন সামলিয়েছেন। এবার সেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো। যেমনটাই তুমি জানালে যে সোনামুখীর এক বিজেপি নেত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে মৃত্যুতে প্ররোচনা দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছে মৃত বিজেপির পরিবারের লোকজন। গত 23শে জানুয়ারি ওই বিজেপি নেত্রীর মৃত্যু হয়। এর পরেই 24শে জানুয়ারি সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর থেকেই কিন্তু অধরা ছিল এই বিজেপি নেতা তরুণ সামন্ত। অবশেষে তাকে আজ গ্রেপ্তার করলো জেলা পুলিশ, অর্থাৎ সোনামুখী থানার পুলিশ। আগামীকাল তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। দীর্ঘদিন ধরেই অধরা ছিল এই তরুণ সামন্ত। এর আগেও যখন ওই বিজেপি নেত্রী জীবিত ছিলেন, তখন আগের বছরের অর্থাৎ 23/10/2023 তারিখে তিনি ধর্ষণের মামলা রুজু করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন নিজে। তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি। তরুণ সামন্তকে গ্রেফতার করা হলো, কাউকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। পুলিশ কি তদন্ত করে সেদিকে আমাদের নজর থাকবে। সৌমিত্র খান কি বললেন দেখুন, বিজেপি সাংসদ। তরুণ সামন্ত ব্যাক রিপোর্ট আমরা কোনোদিন কোনো খারাপ দেখি। আইন তার আইনের পথে চলবে, আইনকে সঙ্গে নিয়ে তদন্তকারী অফিসাররা তদন্ত করবে, এটাই বলার। এটার বেশি কিছু বলা সম্ভব নয়, কারণ এটা পুরোপুরি আইনি তদন্ত চলছে এবং তারাই বলতে পারবে কি যারা ঘটনা ঘটেছে। এটা তো সৌমিত্র খান বললেন, কিন্তু এই ঘটনা নিয়ে বিজেপির মধ্যেই ভিন্ন সুর দেখুন। বিজেপি নেত্রীকে প্রথমে ধর্ষণ, তারপর হুমকি, এর জেরে আত্মঘাতী। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে। রবিবার কয়েকজন বিজেপি নেতা শোক সভা করেন। তাদের অভিযোগের আঙুল বিজেপিরই জেলা সম্পাদক তরুণ সামন্তের দিকে। বিষ্ণুপুর জেলা অফিসে দাঁড়িয়েই এ নিয়ে তারা সুর চড়ান। অপরাধীর ডেফিনেশন অপরাধী হয়, অপরাধীর কোনো সম্পর্ক হয় না। এর আগেও এরকম অভিযোগ উনার উপর একাধিকবার এসছেন, তারপরেও উনি কি করে জেলা কমিটির মধ্যে এলো, অন্তর্গত হলো, সেটাই আমাদের কাছে প্রশ্ন। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়েও বিজেপির অন্দরে দুই রকম সুর। যারা এটা কত তারিখে মারা গেছে, 23 তারিখে, তারপরে যারা এই ধরনের করছে তাদের মানসিক, আমরা বলবো যে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তারা বিভিন্নভাবে নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্য এই ধরনের কুকর্ম করে বেড়াচ্ছে। উনি উনার রুচির পরিচয় দিয়েছেন। দেখুন, আমার কাছে আগে দল, তারপরে ব্যক্তি। আমরা জেলা সভাপতি জানাবো আগামী দিন যে সেই কর্মীকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং আইনের পথে চলবে, এটা আমি বিশ্বাস করি। গত বছর অক্টোবরে সোনামুখী থানায় তরুণ সামন্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বিজেপি নেত্রী। তরুণ সামন্ত পাত্রসায়রের বড় ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্যতম সম্পাদক। অভিযোগ, বিষ্ণুপুরের বিজেপি নেত্রীকে দলে বড় পদ পাইয়ে দেওয়ার টোপ দেন তরুণ। তারপর মিটিংয়ের নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ। ধর্ষণের মামলায় আগাম জামিন পান অভিযুক্ত বিজেপি নেতা। অভিযোগ, তারপর থেকে বারবার তিনি অভিযোগকারী নেত্রীকে হুমকি দেন। পরিবারের দাবি, এই মানসিক চাপেই গত 23শে জানুয়ারি আত্মহত্যা করেন বিজেপি নেত্রী। বিষ্ণুপুরের বিজেপি নেতা তরুণ সামন্তের বিরুদ্ধে
সোনামুখী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করে মৃতের পরিবার। তারপর থেকেই বেপাত্তা অভিযুক্ত বিজেপি নেতা। সোনামুখীতে বিজেপি নেত্রীকে ধর্ষণ এবং মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে। এখনো অভিযুক্ত অধরা। এদিকে মৃত বিজেপি নেত্রীর শোক পালন নিয়ে বিষ্ণুপুরে শুরু হয় লোকসভার আগেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। দেখুন, নদিয়ার খবর দেখাবো। বারবার বলি না, সরকারি সম্পত্তি হেলায় নষ্ট হয়। রাজ্য সরকার কেন্দ্রকে দিয়েছিল যোগা হাসপাতাল গড়ার জন্য। দারুণ ব্যাপার, যোগা হাসপাতাল। সেই হাসপাতালের জন্য জমি দিয়েছিল নদিয়ায় 10 একর জমি। সেই 10 একর জমি 5 বছর ধরে জঙ্গল হয়ে গেছে, আর যোগা হাসপাতাল হয়নি। দেখুন, নদিয়ার কল্যাণীর গয়েশপুর, এখানেই হবে যোগা হাসপাতাল। তৈরি করবে আয়ুষ মন্ত্রক। 5 বছর ধরে জমি পড়ে আছে, কিন্তু হাসপাতাল তৈরির নামই নেই। হাসপাতালের জন্য বরাদ্দ জমিতে এখন আগাছার জঙ্গল। অভিযোগ, রাজ্য সরকার হাসপাতালের জন্য জমি দিলেও হাসপাতাল তৈরির কাজ শুরুই করেনি কেন্দ্র। গোপালপুর মৌজাতে জমি দেওয়া হয়েছে, তেনারা কেন নিতে আসছেন না সেটা আমি বারবার ওনাদের প্রশ্ন করেছি। বারবার আমরা নানান জায়গা থেকে বলে পাঠিয়েছি। যদি উত্তর না দেয় আমরা কি করতে পারি বলুন? 2013 সালে রাজ্যে যোগা হাসপাতাল চালুর উদ্যোগ নেয় কেন্দ্র ও রাজ্য সরকার। কল্যাণীর গয়েশপুরে 10 একর জমি চিহ্নিত হয়। ঠিক হয় 100 বেডের যোগা হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র হবে। 2019 সালে জমি বরাদ্দ করে রাজ্য সরকার, কিন্তু তারপর 5 বছর কেটে গেছে, এখনো কোনো কাজই হয়নি। 2017-18 সময় এখানে একবার মাপজোক হয়েছিল। 2018-19 সালে একবার কথোপকথন হয়েছিল যে যারা লোকাল লোক কোয়ার্টারে আছে তাদেরকে সব উঠিয়ে দিয়ে দিতে হবে, আর এখানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট একটা ল্যান্ড হ্যান্ডওভার হয়ে আছে। এবার তারপরে আমরা জানতে পারি একটা যোগ ব্যায়ামের উপর ডিপেন্ড করে একটা ডিপার্টমেন্ট এখানে আসছে, তো তারপর থেকে আর কিছু আসেনি। যোগাসনের মাধ্যমে রোগ নিরাময়, প্রাচীন চিকিৎসা পদ্ধতি। বারবার এর পক্ষে সওয়াল করেছে মোদী সরকার। 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে। তারপরেও যোগা হাসপাতাল তৈরিতে কেন এত ঢিলেমি করছে কেন্দ্র? এ প্রশ্ন গয়েশপুরের অনেকেরই। এ নিয়ে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির এক কর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। রাজ্যের বরাদ্দ করা 10 একর জমি কবে অধিগ্রহণ করবে কেন্দ্রীয় সরকার? কবেই বা গড়ে উঠবে যোগা ও ন্যাচারোপ্যাথি হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র? এই প্রশ্নই বারংবার করে উঠছে। ক্যামেরা গোপালজার সঙ্গে রঞ্জিত সরকার ও ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা, কলকাতা।